নমস্কার। আনন্দবাজার.com আয়োজিত আজকের এই আলোচনা সভায় আপনাদের স্বাগত। আমাদের সঙ্গে আজকে রয়েছেন নীলাঞ্জন দে, শৈবাল বিশ্বাস, প্রসেনজিৎ মুখার্জি। আমাদের আগের সভায় আপনারা যারা উপস্থিত ছিলেন তারা সবাই জানেন যে আমাদের মূল আলোচনার বিষয়বস্তু ছিল আমাদের জীবনে সঞ্চয়ের ভূমিকা। আজকে আমরা আরো এক ধাপ এগিয়ে যে বিষয় নিয়ে আলোচনা করব তা যারা অবসর নিয়েছেন তা তাদের জীবনে এবং বুকে ধাক্কা দিয়ে জানিয়ে দিচ্ছে তার অবস্থানটা। আর আজ যারা অবসর থেকে এখনো দূরে রয়েছেন, আমাদের প্রচেষ্টা থাকবে তাদের কেবলমাত্র মনে করিয়ে দেওয়া নয় যে অবসরের জন্য অবসরের লক্ষ্যে সঞ্চয় এগিয়ে নিয়ে যাওয়া কতটা জরুরি, কিন্তু আরো এক ধাপ এগিয়ে আমরা বলার চেষ্টা করব যে এই লক্ষ্য পূরণে আপনাদের কিভাবে এগিয়ে যাওয়া উচিত বা যেতে পারেন। আমরা আজকে শুরু করব নীলাঞ্জন দেকে দিয়ে। নীলাঞ্জন, তুমি যদি আজকের আলোচনাটা শুরু করো। হ্যাঁ, দেখো, অবসরের পরবর্তী যথেষ্ট উদ্বেগজনক হয়ে উঠতে পারে যদি আর্থিক সঙ্গতি পুরো মাত্রায় না থাকে। তাই জীবনযাত্রার মানের সঙ্গে আপোষ না করে যথাসম্ভব সতর্ক হয়ে সমস্ত কিছু করা দরকার। এখানে একটা ছোট্ট পরিসংখ্যান আমি আনতে চাই। এটা সম্প্রতি আমি রাষ্ট্রসংঘের একটা এজেন্সি মারফত একটি সার্ভে হয়েছিল, তার ভিত্তিতে বলছি। পৃথিবী জোড়া একটা রিটায়ারমেন্টের ক্রাইসিস তৈরি হয়েছে। বেশ উঁচু একটা ফিগার, 77%, 77% লোকের রিটায়ারমেন্ট খুব ইনঅ্যাডিকুয়েট, অর্থাৎ পুয়ার প্ল্যানিং তথা অন্যান্য কারণে রিটায়ারমেন্ট যথেষ্ট পরিমাণে হয়নি, রিটায়ারমেন্ট সেভিংস এর ভালো করে মন দিয়ে করে উঠতে পারেনি। এবং সবচেয়ে ভীতিপ্রদ হচ্ছে এই 77%-এর 59%-এর প্র্যাকটিক্যালি কোনো রিটায়ারমেন্ট সেভিংস নেই। মানে এই ব্যাপারটা ভালো করে যদি অনুধাবন করা যায় তখন বোঝা যাবে যে রিটায়ারমেন্টের যে প্রবল মাত্রায় একটা ক্রাইসিস সারা পৃথিবীতে জোড়া চলছে। এর জন্য একাধিক পদক্ষেপ নেওয়া উচিত, গোড়া থেকে শুরু করা উচিত। কিন্তু যদি কেউ না করে থাকে, রিটায়ারমেন্টের পরবর্তী অধ্যায়ের অবসরোত্তর জীবনটা যাতে মোটামুটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে কাটাতে পারেন, সেই জন্য একাধিক পদক্ষেপ নেওয়া দরকার। সেগুলো নিশ্চয়ই আমরা আজকে আলোচনার মধ্যে পাবো। শৈবালের কাছে আসি। শৈবাল, একটু আনমিউট করে নিলে ভালো হয়। নীলাঞ্জন যে প্রশ্নটা তুলেছে, এই প্রশ্নটা আমাদের এই আলোচনা শুরুর জন্য অত্যন্ত জরুরি প্রশ্ন। আজকে আমরা নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়েও জানি আমাদের পরিজনরা একটা সময় ভালো চাকরি করেছেন, কিন্তু অবসরের পরে প্রাথমিক যে সঞ্চয়টা ছিল তাই দিয়ে হয়তো প্রথম কয়েক বছর ভালোই চালিয়েছেন, কিন্তু পরবর্তীতে ক্রমাগত তারা সন্তান বা অন্যদের উপর নির্ভরশীল হয়ে উঠেছেন, যাকে আমরা বলি আজকে আমাদের সেমিনারের বিষয়টাও তাই, যে পরনির্ভর হয়ে বাঁচবেন কিনা। তো এই সমস্যা এড়ানোর জন্য তো দুটো জায়গা আছে। এক, যারা আজকে চাকরি করছেন বা এখনো চাকরি করছেন তাদের সঞ্চয়ের জায়গাটা। আমি শৈবালের কাছে আসব এই সময়টায় যারা আছেন তাদের দিয়ে। নমস্কার সবাইকে, দর্শক বৃন্দদের। দেখুন, পেনশন শব্দটা খুব একটা ইমোশনাল শব্দ। পেনশন শব্দ উঠলেই আমরা মনে করি আমাদের ফিউচার জীবন কি হবে সেই নিয়ে। আমার মত হচ্ছে যে আমরা এইভাবে ভাবা উচিত যে আমাদের এটা একটা 30-30 ম্যাচের মতো। 30 বছর আমরা সম্পদ তৈরি করব এবং 30 বছর ধরে আমরা ট্যাঙ্কে জল ভরবো, আর 30 বছর সেখান থেকে ওই ট্যাঙ্কে ভরা জল থেকে আমাদের জীবন, রিটায়ারমেন্টের জীবন, পরবর্তী জীবনটা কাটাবো। এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এবার যখন আমরা এই উদ্দেশ্যে নামি, তখন আমাদের বুঝতে হবে যে কত টাকার সম্পদ রিটায়ারমেন্টের জন্য জমানো উচিত, তার একটা নম্বর কিন্তু আমাদের খুঁজে বার করতে হবে। একটা উদাহরণ সহকারে বললে বোধহয় ব্যাপারটা পরিষ্কার হবে। ধরুন, এক ভদ্রলোকের বয়স 40 বছর এবং সে খাতায় কলমে হিসেব করে দেখলো তার মাসিক খরচা যদি সে রিটায়ার করে হওয়া উচিত 30,000 টাকা। এমন অনেক খরচা থাকতে পারে যেগুলো হয়তো এখন আছে কিন্তু রিটায়ারমেন্টের সময় আর থাকবে না। যেমন ধরুন, ছেলে মেয়ে হয়তো বড় হয়ে যাবে,
বা যে লোনগুলো ছিল সেগুলো রিপেড হয়ে যাবে, তাহলে ধরুন তার খরচা হচ্ছে 30,000 টাকা এবং তার রিটায়ারমেন্টের বয়স হচ্ছে 60 বছর। তাহলে তখন যদি 6% মূল্যবৃদ্ধি আমি ধরি, দেখা যাবে যে টাকাটা মাসিক লাগবে সেটা হচ্ছে 96,000, অর্থাৎ 3 গুণেরও বেশি। তার মানে বছরে তার লাগবে প্রায় 11 লক্ষ 12 লক্ষ টাকার কাছাকাছি। এই টাকাটা যদি সে কোনো স্থায়ী আমানত বা সেখানে রাখে, তাহলে দেখা যাবে যদি 5% আমরা সুদ ধরি, তাহলে মূল সম্পদ তাকে তৈরি করতে হবে 2,30,00,000। তার মানে এই নম্বরটা যদি আমরা না জানতে পারি যে কোন অ্যামাউন্টের টাকা আমরা জমাতে যাচ্ছি রিটায়ারমেন্টের জন্য, তাহলে কিন্তু খুব মুশকিল। আর একটা কথা বলা দরকার যে রিটায়ারমেন্ট হয়ে গেলাম, এই সম্পদ পেলাম, তাহলেও হবে না, মূল্য বৃদ্ধি কিন্তু তারপরেও থাকবে, তাহলে আরো টাকা জমাতে হবে। এই নম্বরের দিকে যদি আমরা এগোতে না পারি, তাহলে কিন্তু রিটায়ারমেন্টের পরে আরো মুশকিল হবে। এবং সুপ্রণদা যেটা বলছিলেন আপনি, যে এইটার হিসেবটা কিন্তু আগের প্রজন্মের লোকেরা করেনি। এই হিসেবটা করেনি বলেই তারা অনেকটা আন্দাজে জমিয়ে গেছে, এবং যখন আলটিমেটলি তারা রিটায়ার করে দেখা যাচ্ছে যে সম্পদটা জমানোর কথা তার থেকে অনেকটাই কম। প্রসূনের কাছে আসবো। প্রসূন যদি আনমিউট করে বসো খুব সুবিধা হয়। তুমি খুব ভালো কথা বলেছো শৈবাল, কিন্তু আমার এখানে আরেকটা প্রশ্ন আছে যে আজকে আমরা যারা দেখছি, যারা আজকে 60-এর ঘরে আছেন, তারা কিন্তু তাদের আমি যদি মাইনে বাড়ার অঙ্কটা দেখি, তাহলে তাদের মাত্র 2000 সালে তাদের মাইনে বেড়েছে, অর্থাৎ সেই সময়টা তাদের 40 বছর বয়স ছিল। এবং তারা হয়তো আরো 20 বছর, আরো ধরো ধরো 10 বছর আগেই চাকরিতে ঢুকেছে ধরে নিলাম। কিন্তু সেই সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাড়ি করার জন্য ইন্টারেস্ট রেট ছিল 14.5 থেকে 16%-এর মতো। এবার একটা লোককে ফ্ল্যাট কিনে বাড়ি করে 16.5% ইন্টারেস্ট দিয়ে, এবং যেহেতু আয়ের ইয়েটাও মানে বহরটাও খুব বড় ছিল না, আজকে যেমন আয় কিন্তু পরিমাণে অনেক বেশি হয় মানুষের, তখন সেটা ছিল না। ফলে আজকে যারা এই অবসরের কাছাকাছি এসছেন বা জাস্ট অবসর করেছেন, সরকারি চাকরি করেন না এবং অবসর ভাতা নেই, তাদের কাছে সমস্যাটা আরো জটিল। আমার কাছে ইতিমধ্যেই প্রশ্ন আসতে শুরু করেছে। মিল্টন দাস প্রশ্ন করেছেন, মলয় কুমার প্রশ্ন করেছেন। প্রশ্নগুলো করার আগে আমি চট করে প্রসেনজিতের কাছে যাব। আমি প্রশ্নটা ওকে করেছিলাম যে যারা এই মুহূর্তে চাকরিতে ঢুকছে তারা কিভাবে এগোবে। আমি প্রসেনজিতের কাছে যে প্রশ্নটা নিয়ে আসবো, সেই প্রশ্নটা হচ্ছে যে যারা এই মুহূর্তে একদম অবসরের দোরগোড়ায়, তারা মোটামুটি জেনে গেছেন যে তারা পিএফ থেকে কি পাবেন, গ্র্যাচুইটি থেকে কি পাবেন, এবং তারা তাদের লাইফ ইন্স্যুরেন্সেও তো অনেকে সেভিংস করেন, বা এইটিসিসি তে যারা জমিয়েছেন সেখান থেকে কত টাকা পাবেন। এবার এই যে থোকটা পাবেন, এই থোকটা থেকে যথাসম্ভব আয়কে বাড়িয়ে সমস্যা বিভিন্ন ইমার্জেন্সির জন্য প্রোভাইড করে কিভাবে এগোবেন? সুপর্ণদা, সকল শ্রোতাকে আমার নমস্কার, আর আপনাদের প্রোগ্রামে আনার জন্য ধন্যবাদ। প্রথমে আপনার প্রশ্নটা উত্তর দিতে গেলে আমাদের কিন্তু যে রিটায়ারমেন্টের টাইমটা যেটা আমরা দেখছি, যারা হয়তো দোরগোড়ায় দাঁড়িয়ে 5 বছর 6 বছরের মধ্যে যারা হয়তো রিটায়ার করতে যাবেন, মোটামুটি হয়তো আইডিয়া পেয়ে গেছেন যে আমার কাছে এত টাকা আসছে। আমি প্রথমেই ওনাদের বলে দিচ্ছি যে প্রথম 10 বছর আপনাদের কিন্তু একটু কষ্টে থাকতে হবে। সিম্পল কারণটা হচ্ছে গিয়ে যে যেই হিসেবে আপনারা আপনাদের রিটায়ারমেন্ট প্ল্যানিংটা বা ওই ক্যাশ ফ্লো প্ল্যানিংটা যেরকম ভাবে হিসেব করেছেন, আপনাদের হয়তো হিসেবের মধ্যে নেই যেটা শৈবাল বললো, যে আমাদের কিন্তু আরো 25 বছর 30 বছর বাঁচতে হবে। আর এই লাস্ট 25 বছর 30 বছরের মধ্যে যে শেষ 15 বছর 10 বছরটা আছে, সেটা কিন্তু খুবই কঠোর জায়গা। সেখানে কিন্তু আমাদের চাকরি করার বা ইনকাম জেনারেট করার মতো জায়গা বা অবস্থান হয়তো একেবারেই থাকবে না। তো আমার এদের কাছে একটা মেজর সাজেশন একখানা যেটা হবে, সেটা হচ্ছে গিয়ে প্রথমে দেখুন যে আপনাদের হেলথ ইন্স্যুরেন্স কি আপনাদের কর্পোরেটের বাইরে কি কিছু আছে। যদি না থাকে, সবকিছু ছেড়ে আপনারা হেলথ ইন্স্যুরেন্সের একখানা ব্যবস্থা নিন। কারণ কোনো না কোনো সময় এইটুকুন জেনে রাখবেন যে হেলথ ইন্স্যুরেন্স কখনো ওয়েস্ট যায় না, ওটা আপনার খরচা হবেই। ওটা আপনার ট্যাগ থেকে হবে নাকি একটা ইন্স্যুরেন্স কোম্পানি তা 70-80% ফাইন্যান্স করবে, এটা কিন্তু আপনার হাতে। তো সবকিছু ছেড়ে প্রথমে দেখুন যে আপনার কাছে ইন্স্যুরেন্স আছে কিনা।
তারপর এটা ভেবে রাখুন যে আপনাদের কিন্তু মানে আমাদের আজকে যা আরবান যা লাইফ স্প্যান আছে সেটা মোটামুটি আজকে 80 পার করে গেছে। আর এই যে লং টাইমটা যেটা আমাদের বাঁচতে হবে, এইটার নেক্সট 10 ইয়ার পিরিয়ড বা নেক্সট 15 ইয়ার পিরিয়ড আমরা কিভাবে ফাইন্যান্স করব, তার জন্য কিন্তু আজকে আমাদের একটু থেকে না হলেও, যদি আমাদের দেরি হয়ে গিয়েও থাকে, নো নট অ্যান ইস্যু, কিন্তু আজকে কিন্তু আমাদের খুব সিরিয়াসলি এটা এমন ভেবে চলতে হবে যে আমি যেই লাস্ট 30 বছর যেটা আমি করিনি সেটা আমাকে হয়তো মেকআপ করার জন্য আমাকে 10 বছর হয়তো একটু কষ্ট করে থাকতে হবে। এই যদি পুঁজিটা যদি আমরা না বাড়াই, এটা যদি আমরা ইনফ্লেশন, যেটা মুদ্রাস্ফীতির যে বার আছে, যেটা যেরকম ভাবে আমাদের অ্যামাউন্টটাকে ডিক্রিজ করে দেয়, ওই জিনিসটাকে যদি আমরা সেফগার্ড না করি, আমরা শেষ জীবনের যে পদক্ষেপগুলো রাখবো ওই কষ্টটা কিন্তু ভীষণ বাজে ধরনের কষ্ট। তো ওইটাকে যদি এড়াতে হয় তাহলে কিন্তু আজকে থেকে আমাদের প্ল্যানিং শুরু করতে হবে। আর এই যে 10 বছর 12 বছরের যে আমরা অ্যাসেট ক্রিয়েট করছি, আমি এটুকুন সতর্ক করে দিতে চাই, এটা কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এ রাখবেন, এটা কিন্তু বাড়িতে রাখবেন না, গোল্ডে রাখবেন না, এটা কিন্তু ম্যান্ডেটরিলি ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এ থাকা উচিত। আর এই সময়ে অ্যাসেটের কত রিটার্ন এলো তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে যে সময় মতো আমি রিটার্ন পাচ্ছি কি পাচ্ছি না, যেদিন আমি চাই টাকাটা সেটা পাচ্ছি কি পাচ্ছি না। তখন যদি আমাকে 10 জায়গায় ঘুরে বেড়াতে হয়, তখন যদি আমায় 15 জনের কাছ থেকে দরাদরি করতে হয়, তাহলে কিন্তু ওটা সেভিংস নয়, ওটা ইনভেস্টমেন্টও নয়। আর আমার মনে হয় না যে শরীর খারাপ নিয়ে, বয়স নিয়ে, ডিপেন্ডেন্ট নিয়ে ওই বোঝাটাও আমরা ওরকম কনভিনিয়েন্টলি বয়ে বেড়াতে পারবো। তো প্রসেনজিৎ, ওভারঅল আমি এখানে আটকাচ্ছি। তুমি একটা 10 বছরের টাইম ফ্রেম বললে কষ্ট করার জন্য, কিন্তু আলোচনার শুরুতেই তুমি বললে যে যাদের 5 বছর আমি আছে। 10 বছর বলিনি, আমি বলেছি 15 বছর। যদি আজকে 5 বছর 4 বছর পরে যদি রিটায়ারমেন্টে হয়, ঠিক আছে, আমরা গত 25 বছর কিছু করিনি তাও মাফ, কিন্তু এখন থেকে যে করব না ওটা মাফি নয়। আচ্ছা, আমি এখানে তোমাকে প্রশ্নটা করি। তার মানে তুমি বলছো যে রিটায়ারমেন্টের পরও আরো 5 বছর তাকে কষ্ট করতে, কারণ যে থোক টাকাটা নিয়ে রোজগার করে মানে নিয়ে বেরোবে, হুম। তার উপর সে টাকাটা জমাবে আরো, মানে সেই সেই রোজগারের উপর রোজগার করবে। তখন তো রোজগার তো আর নেই, তখন রোজগার হচ্ছে গিয়ে এই যে সুদ ক্যাশ বা স্ট্রিম গুলো হ্যাঁ। আছে ওখান থেকে। আমার যদি 100 টাকা হয়, তাহলে ওখান থেকে যদি আমি 5 টাকা ফাইন্যান্সিয়াল অ্যাসেটসে যদি প্রত্যেক বছর না রাখি, তাহলে আমি পরের 15 বছর টানবো, লাস্ট 15 বছর টানবো কি করে? কারণ তখন তো ইনফ্লেশন বন্ধ হয়ে যাবে এরকম তো নিয়ম নেই যে আমি রিটায়ার করে গেছি বলে আমার ইনফ্লেশন বন্ধ হয়ে যাবে। খুব তখন কিন্তু খরচও হয় থোক। আমার একখানা আজকে যদি আমার একখানা খেলতে গিয়ে যদি পা মুচকে যায়, 20 বছর আগে যত তাড়াতাড়ি আমি ফিরে দাঁড়াতে পারতাম, আজকাল কিন্তু ওটা পারবো না। সেটা আরো হয়তো 10 বছর 12 বছর অতিক্রম করলে হয়তো আমি ওটা আরো কমে যাবে। তো এই যে ব্যাক টু নর্মাল যে পিরিয়ডটা, সেটা কিন্তু লম্বা হয়ে যায়, টাকার দামটা কমে যায়, জিনিসের দাম বেড়ে যায়। তখন যদি আমরা কিন্তু সেভিং আর ইনভেস্টমেন্ট করা যদি বন্ধ করে দিই, তখন কিন্তু ভীষণ মুশকিল হবে। আমি 80 বছরে বা 75 বছরে যখন পা দেবো, আর তখন পা দিয়ে তখন আমি দেখছি যে আমার নেক্সট 15 বছরের জন্য কোনো প্ল্যানিং নেই। প্রসেনজিৎ, তোমার নামের অর্ধাংশ নিয়ে প্রসূন দত্ত প্রশ্ন করেছেন, একটা মজার কথা লিখেছেন, আমরা সবাই প্যানেলে দেখতে পাচ্ছি, যে অ্যাজ আ গ্লোবাল প্রফেশনাল have a different perspective, especially for PME BTs, because savings will never suffice to cover our entire retirement years. এই খুব ভালো প্রশ্ন, কথা লিখেছেন। হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু আজকে আহ, আহ, গোটা বিশ্বের সমস্ত যারা পলিসি মেকার্স এবং পলিসি নিয়ে গবেষণা করছেন, তাদের কিন্তু কুড়ে কুড়ে খাচ্ছে, এবং এর কোনো উত্তর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। তাই আমরা ওই বৃহত্তর জায়গাটায় যাব না, কারণ এই সমস্যার সমাধান আমরা করতে পারবো না। আমাদের হাতে যেটুকুন জায়গা আছে সেইটুকুন জায়গার মধ্যেই আমরা চেষ্টা করতে পারি এই আলোচনাটা করার জন্য। যেমন অভ্র ঘোষের কাছ থেকে একটা প্রশ্ন এসছে, হাউ ক্যান উই এস্টিমেট হাউ মাচ মানি উইল বি এনাফ টু লিভ লাইফ আফটার 20 to 25 ইয়ার্স? আমি কিভাবে এই হিসেবটা করব যে 20 থেকে 25 বছর বাদে আমার কত টাকা লাগবে? এর উত্তরে আমি নীলাঞ্জন অনেকক্ষণ বসে আছে। নীলাঞ্জন, তোমার কি মনে হয়? শুনতে পাচ্ছি না, আনমিউট করবে। হ্যাঁ, প্রশ্নটা খুবই পার্টিনেন্ট অভ্রবাবু করেছেন।
এই কিছুটা অনুমানের ভিত্তিতে আপনাকে অঙ্কটা করতে হবে, কিন্তু অনেকটাই করতে হবে আপনাকে ইনফ্লেশনের একটা এস্টিমেট নিয়ে। ধরা যাক ইনফ্লেশন, যেটা অবশ্যই কনস্ট্যান্ট থাকবে না, ইনফ্লেশন 6% 7%-এর মতো রয়েছে, রিটেল ইনফ্লেশনের কথা বলছি। ইনফ্লেশন আজ থেকে 20 বছর 25 বছর বাদে যে জায়গায় নিয়ে যাবে, যেভাবে আপনার অ্যাসেটটা ডিপ্লিট করে দেবে, সেই অনুপাতে সেই কথাটা মাথায় রেখে আপনাকে আজকে ইনভেস্ট করতে হবে, কারণ সেই অ্যাসেটটার একটা গ্রোথও হবে, এবং গ্রোথ যেটা হবে দ্যাট মাস্ট আউটডু দি ইম্প্যাক্ট অফ ইনফ্লেশন। এটা তো একদম খুব ইজি এক্সপ্লেনেশন। সেই অঙ্কটা কি করে করবে? কিন্তু যেটা করতে হবে, এই যে ফাইন্যান্সিয়াল অ্যাসেট ক্রিয়েশনের কথা প্রসেনজিৎ তথা শৈবালও বলেছে, এই অ্যাসেটের একটা সার্টেন কাইন্ড অফ গ্রোথ হবে। যদি গ্রোথ অ্যাসেটসে থাকে এবং সেগুলো ডিভিডেন্ড ইত্যাদিতে না লোকের ইয়ে রাখে, তাহলে সেই গ্রোথের একটা এস্টিমেট নিয়ে আপনাকে নামতে হবে। ধরা যাক, তর্কের খাতিরে বলছি, আমি প্রশ্নগুলো করে দিচ্ছি। আমি একটা অ্যাভারেজ প্রশ্ন জানতে চাইছি, যে এই যে ইনফ্লেশনের অঙ্কের কথাটা আমি ধরে নিলাম যে অ্যাভারেজ ইনফ্লেশন আগামী 20 বছর 4.5 থেকে 5.5 থাকবে। আর আমার যদি ঠিকঠাক ইনভেস্টমেন্ট থাকে, তাহলে আমার রিটার্ন যেটা তুমি বলতে চাইছো, সেটা যদি ওই ইনফ্লেশন প্লাস 1 করতে হবে, তাই তো? ইনফ্লেশন প্লাস তার রিটার্ন হওয়া উচিত, না হলে আমার হাতে তো রিয়েল কিছু থাকবে না। অর্থাৎ আমার যদি একটা জিনিস মনে রাখতে হবে দাদা, এখানে আয়কর থেকে তুমি মুক্ত নও। না, আমি জীবনেও তো আয় আছে না, আমি জটিলতাটা পড়ে যাচ্ছি। আমি আগে সোজা করে এটা বুঝে নি। তাহলে আমার যদি 5% আমার ইনফ্লেশন হয়, আর আমার যদি 6% আমার রেট অফ রিটার্ন হয় আমার সেভিংস এর উপর, তাহলে আমার 1% কিউমুলেট করবে ইন রিয়েল টাইম, তাই তো? হ্যাঁ, আচ্ছা। এরপরে আমাকে তারপরে হিসেব করতে হবে। যে একটা ক্লারিফিকেশন দিয়ে দিই সুপর্ণদা, হ্যাঁ, এটা কিন্তু 1% নয়, কারণ যেটা আমরা আগের দিনে খুব এক্সট্রা ডিসকাস করলাম সেটা হচ্ছে গিয়ে পাওয়ার অফ কম্পাউন্ডিং। নাও পাওয়ার অফ কম্পাউন্ডিং বলে, যদি আমরা 6 বছর থেকে 7 বছরের ঊর্ধ্বে যদি অঙ্কটা মেয়াদটা যদি যায়, তাহলে আমরা প্রত্যেক বছরের জন্য 0.1% অ্যাড করতে পারি। মানে ধরে নিন যদি আমরা 1% রিটার্ন যদি আমি কম্পাউন্ডেড ডিফারেন্সিয়াল যদি পাই মুদ্রাস্ফীতি আর আয়ের থেকে, তার যদি ওটা 10 বছর থাকে, তাহলে আমি 1% ডিফারেন্সের উপর আরো কিন্তু 1% আমি অ্যাড করতে পারি। ওইটা একটু সোজা করে বলো, এটা খুব গুলিয়ে গেল। মানে আমার যদি এইভাবে বলো যে আমার যদি 6% যদি আমার ইনকাম হয়, আর 5% যদি আমার মুদ্রাস্ফীতির হার হয়, আমি যে টাকা জমাচ্ছি তার উপরে 6% যদি আমি আয় করি, সুদ এবং অন্যান্য বাদে, বাবু, হ্যাঁ, আর যদি আমার 5% যদি আমার মুদ্রাস্ফীতির একখানা হার হয়ে থাকে, কম্পাউন্ডিং এনশিওর করবে যে যদি আমার 6 বছর 7 বছরের বেশি যদি মেয়াদ থাকে, তাহলে প্রত্যেক বছরে আমরা 0.1% আমরা মানে 10% অফ ডিফারেন্সিয়ালটাকে আমরা কিন্তু আমাদের রিটার্নের মধ্যে অ্যাড করতে পারি। তার মধ্যে হচ্ছে গিয়ে যে এই 1%টা কিন্তু 1% থাকবে না, যেটা আপনি বললেন 10 বছরে ওটার মধ্যে আর একটা 1% জুড়বে। আমি একটু ক্ল্যারিফাই করে দিই সুপর্ণদা এটাকে। বেসিক্যালি প্রসেনজিৎ যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে সারপ্লাসটা ক্রিয়েট হলো এই ইনফ্লেশন এবং রিটার্নের মধ্যে, যে এক্সট্রা রিয়েল রিটার্নটা ক্রিয়েট হলো, তার উপরে আরো যোগ করতে করতে যাবে, সেটা তার উপরে আবার রিটার্ন করবে। তাহলে বুড়ো আঙুলের নিয়মে আমাকে যদি আমি 6 বছর এই টাকাটা রাখি, 6 বছর এই যদি টাকাটা রাখি, প্রসেনজিৎ যেটা বলছে, আমি বলছি না, ম্যাথস বলছে। না না, আমি প্রসেনজিৎ তো মাস্টার মশাই এখানে, আমরা তোমরা মাস্টার মশাই, আমরা শিখছি। তাহলে মোদ্দা কথা যেটা দাঁড়ায় যে 1 বছরের অঙ্ক করাটা ভুল হবে। আমাদের আরো একটু বড় সময়সীমা ধরে ভাবতে হবে, এটা বুঝে নেওয়া দরকার ছিল। এবং আমরা যদি আর একটু 5-6 বছরের একটা সময়সীমা ধরে ভাবি, তাহলে আমি যে টাকাটা মুদ্রাস্ফীতির উপরে আয় করব, তার উপরেও একটা টাকা আয় করার জায়গা তৈরি হবে। এবং নেট নেট মোদ্দা কথায় 5-6 বছর বাদে আমার গোটা আর্নিংটা অনেক বেশি হবে, সেটা 1 বছরের তুলনায়। ঠিক কতটা হবে সেটা একটা বুড়ো আঙুলের নিয়মে আমরা বললাম, কিন্তু যেটা আমরা বুঝতে পারছি তোমাদের আলোচনা থেকে, যে 5-6 বছরের একটা
জায়গা থেকে যারা এই আলোচনাটা হচ্ছিল, যারা আর 5 বছর 5 আছে রিটায়ারমেন্টে, তারা এখন থেকেই জোর কদমে যদি টাকা জমাতে শুরু করে, তাহলে তারা 10 বছরের একটা সময়সীমা বেঁধে নিক। এই 5 বছর জোর কদমে টাকা জমা, তারপরে যে টাকাটা আয় হবে সেই আয় থেকেও আরো কিছু টাকা জমাতে হবে, এবং এই জমানো টাকার উপর যে আয়টা হবে সেই আয়ের উপর একটা আয় মিলিয়ে আমাদের কাছে খানিকটা বেশি পুঁজি আসবে। খানিকটা এই কারণে বললাম যে এমনিতেই জমানোটা দেরিতে, যে প্রোফাইলটা আমরা নিয়েছি, জমানোটা দেরিতে জায়গায় এসেছি, বেশি উত্তেজিত হয়ে লাভ নেই, খারাপ জিনিসটাকে নিতেই হবে, আমরা পিছিয়ে যাচ্ছি টাকা জমানোর ব্যাপারে। ফলে আমাদের এটা মাথায় রাখতে হবে যে আরো যাতে খারাপ না হয়, যেটা প্রসেনজিৎ বলল, আমাদের টাকা জমানোর উপর জোর দিতে হবে। অশোক মাহাতার কাছ থেকে একটা প্রশ্ন এসছে, বাচ্চা ছেলে, 34 বছর বয়স, মাস গেলে 32,000 টাকা মাইনে পায়, আমাদের সবারই স্ক্রিনে আছে। পিপিএফ আর মিউচুয়াল ফান্ডের অবসরের জন্য পোর্টফোলিও করাটা পরিমাণে করব, পেনশন নেই, কতটা করব জানতে চাইছে। মানে তার পেনশন নেই, অবসরের জন্য পোর্টফোলিওটা কিভাবে তৈরি করবে সেটাই তার মোদ্দা প্রশ্ন। তার বয়স 34, এখন মাইনে 32,000 টাকা। আমি যদি উত্তরটা দিই, হ্যাঁ, যদি 34 বছর ওনার বয়স হয় আর উনি ওনার পোর্টফোলিওটা সাজাতে চাইছেন রিটায়ারমেন্ট প্ল্যানিং হিসেবে, তাহলে ওনার কাছে 2-3টে অপশন আছে। উনি পিপিএফ এ রাখতে পারেন, পিপিএফ এ রাখতে পারেন, এসআইপি করতে পারেন, ডেট ফান্ড করতে পারেন, বা ডাইরেক্ট ইকুইটি রাখতে পারেন। কিন্তু যেহেতু ওনার বয়স কম এবং ওনার কাছে যথেষ্ট পরিমাণ সময় আছে রিটায়ারমেন্টের থেকে, তাহলে ওনাকে বেশি পরিমাণ ইকুইটি বা ইকুইটি নির্ভর মিউচুয়াল ফান্ডের দিকে যেতে হবে। কারণ এই ধরনের ইনভেস্টমেন্টে লং টার্মে উনি অনেকটা কর্পাস গ্রো করে নিতে পারবেন এবং ইনফ্লেশনকে বিট করে একটা কর্পাস তৈরি করতে পারবেন, যেটা রিটায়ারমেন্টের সময় কাজে লাগবে। এটা আমাদের পরিষ্কার বুঝতে হবে যে যে টাকা দিয়ে আমরা রিটায়ারমেন্ট কর্পাস তৈরি করি, রিটায়ারমেন্টের পর হয়তো ওই জিনিসগুলো আমরা ইউজই করব না, সম্পূর্ণ ডিফারেন্ট প্রোডাক্ট ইউজ করব, যাতে আমরা তখন টাকা ফেরত দিতে পারি মাসিক খরচা চালানোর জন্য। কিন্তু এখন যেহেতু ও অনেক ইয়াং, ওর উচিত এমন জায়গায় টাকা রাখা যেটা ইনফ্লেশনকে বিট করে রিয়েল রিটার্ন জেনারেট করতে পারে, এবং যেটা প্রসেনজিৎ বলছিল, যাতে কম্পাউন্ডিং ইফেক্ট এখন থেকে সে পেতে পারে বড় মাত্রায়। তোমার এই কথাটা আমি আগের আলোচনাটায় ফিরে যাই, মানে আমাদের আগের দিনের আলোচনাটায়, সে দুটো মিলিয়েই আমি বলছি, এখানে হয়তো অনেকেই তারা ছিলেন না। আমরা আগের দিনের আলোচনায় ইকুইটির তে লগ্নি করার ব্যাপারে আমরা একটা আলোচনা করেছিলাম, সেখানে ঝুঁকি সম্পর্কেও একটা আলোচনা ছিল। আজকে তুমিও সেই উল্লেখটা করলে যে বয়স কম বলে ঝুঁকিটা বেশি নেবে। তাহলে তুমি যেটা বলছো যে যার বয়স যত কম সে বড় একটা সময়সীমা ধরে ইকুইটিতে বিনিয়োগ করবে, আর তার যত বয়স বাড়তে থাকবে সে ইকুইটির ঝুঁকিটা কমিয়ে, যেটা আমরা বললে যে অবসরের পরে আমরা একদম অন্যভাবে করব, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে ইকুইটি থেকে বেরোবে না, কিন্তু ইকুইটির বিনিয়োগটা কমিয়ে দিয়ে আরো বেশি বন্ড জাতীয় বা ঋণপত্র জাতীয়, যাতে ঝুঁকি কম, তুলনামূলকভাবে কম ঝুঁকি, আমি নাম না বলাই ভালো, তুলনামূলকভাবে কম ঝুঁকির বিনিয়োগের জায়গায় হাঁটবে। নীলাঞ্জন, এ ব্যাপারে তোমার যদি কিছু বক্তব্য থাকে। হ্যাঁ, আমি সহমত। একটা কম ঝুঁকির জায়গায় অ্যাসেট তৈরি করার একটা নিজস্বতা আছে, এবং বয়স্ক নাগরিকের, প্রবীণ মানুষের জন্য এটা একটা খুব ভালো পন্থা হতে পারে। সেখানে ঝুঁকির স্বভাবতই কম, কিন্তু স্টেবিলিটি অফ ইনকাম, রেগুলারিটি অফ ইনকাম, এই দুটো এলিমেন্ট যেখানে রয়েছে তাদের জন্য খুব উপকারী হতে পারে। কারণ ব্যাপারটা হচ্ছে কি ধরনের কম ঝুঁকি অ্যাসেটে যাবেন, এবং সবচেয়ে বড় কথা এই অ্যাসেটগুলিকে উনি কিভাবে ইউজ করবেন সেটাও একটা ভাববার মতো বিষয়। ধরুন কেউ মাথা খাটিয়ে কোনো সিস্টেমেটিক উইথড্রয়াল প্রোগ্রামের মধ্যে গেলেন, SWP যেটা চলতি ভাষায় আমরা মিউচুয়াল ফান্ডের জগতে বলি, সেই রকম যদি একটা স্ট্রাকচার নিজের জন্য করতে পারেন তাহলে উনি অবশ্যই স্বাগত। এবং ওর স্পেসিফিক রিটার্ন এবং রিস্কের মেট্রিক দেখে আমি বলতে পারবো যে হ্যাঁ, ঠিকই উনি করেছেন, এই রকম অ্যাসেট ক্রিয়েশন ওনার জন্য খুবই উপকার দিয়েছে। অনেক ধন্যবাদ
আরেকটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন এসছে। প্রশ্নটা হচ্ছে যে একজনের কাছ থেকে, মানস রায়, 35 বছর বয়স, একটা স্টক পোর্টফোলিও আছে 5 লক্ষ টাকার, সিপ করে 25,000 টাকার পার মান্থ পিওরলি অন ভ্যালু অ্যান্ড গ্রোথ স্টকস। বলছে যে তার যথেষ্ট টার্ম অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স আছে। জিজ্ঞেস করছেন যে তিনি ঠিক পথে হাঁটছেন কিনা। মানস রায় প্রশ্ন করেছেন। আমি বলবো। হ্যাঁ, প্রশ্ন। সুপর্ণদা, মানসবাবু উনি যে প্রশ্নটা করেছেন, ওনার প্রশ্নে কিন্তু দুখানা কোয়েশ্চেন আছে, যে উনি ডিরেক্ট স্টকসে থাকবেন কিনা, আর উনি যে ভ্যালু আর গ্রোথ মিউচুয়াল ফান্ডে থাকবেন কিনা, বা ওটার ওখানে থেকে কি উনি ঠিক করছেন কি ভুল করছেন। দেখুন মানসবাবু, আপনি যদি স্টকে যদি থাকতে চান, আর আপনার যদি স্টক নিয়ে যদি কোনো স্পেশালাইজ যদি আপনার অ্যাওয়ারনেস না থাকে, মানে আপনি যদি স্টক মার্কেটের যদি না হন, তাহলে আমি আপনাকে বলবো যে আপনার স্টকে থাকে কিন্তু খুব বেশি লাভ নেই। সিম্পল কারণ হচ্ছে গিয়ে, আপনি হয়তো গত 5-10 বছরে হয়তো কোনো একটা জায়গায় হয়তো পয়সা বানিয়েছেন, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, একবার ট্রু টু ইয়োর সেলফ হয়ে আপনার পোর্টফোলিওটা দেখবেন, তার মধ্যে বেস্ট পারফর্মিং স্টক নয়, পোর্টফোলিওটা দেখবেন, আর পোর্টফোলিওটা দেখে কম্পেয়ার করবেন যে ওটা সূচকের সঙ্গে যদি আমরা সাইড বাই সাইড রাখি, তাহলে আপনি কি ওখানে অ্যাকচুয়ালি পয়সা বানিয়েছেন কি বানাননি। তাহলে হয়তো আপনার চোখটা একটু খুলে যাবে যে আমি ঠিক পথে যাচ্ছি কি যাচ্ছি না। আমি আপনাকে সাজেস্ট করব যে স্টকে না থেকে, আপনি যদি স্পেশালাইজ লোক না হন, কিছু কিছু ইন্ডেক্সে থাকুন। অনেক ইন্ডেক্স নিয়ে এখন কাজ হচ্ছে, ইনফ্যাক্ট গত 1 বছর ধরে ইন্ডেক্স নিয়ে প্রচুর কাজ হচ্ছে। এই জায়গাটা একটু যদি ব্যাখ্যা করো, যে ইন্ডেক্স নিয়ে কাজ হচ্ছে, ইন্ডেক্সে বিনিয়োগ, সে কি, সে ব্যাপারটা কি? ইন্ডেক্স ইন্ডেক্স কিছুই না, আমাদের একটা দেশে প্রত্যেকটা স্টক মার্কেটে একটা সূচক থাকে। আমাদের দেশে একাধিক সূচক আছে, অ্যাডভান্স পৃথিবীর দেশগুলোতেও অনেক সূচক আছে। যেরকম বিএসসি সেন্সেক্স বলে যে সূচকটা আছে, ওটা নিয়ে আমরা সবচেয়ে বেশি ওয়াকিবহল। ওরকম নিফটি আছে, ওরকম সিএনএক্স 100 আছে, 200 আছে, 500 আছে, ফার্মা আছে, এই আছে, হ্যান আছে, ত্যান আছে, অনেক সূচক আছে। এই সূচকগুলোকে নিয়ে কিন্তু প্রত্যেকদিন কেনা বেচা করা যায়। না, এক সেকেন্ড, মানে এই সূচকগুলো যে স্টকের দামের ভিত্তিতে হয়, দামের ভিত্তিতে হয় না, ক্যাপিটালাইজেশনের বা ভিত্তিতে হয়। ক্যাপিটালাইজেশনের ভিত্তিতে হয়, হ্যাঁ, মানে মূল্য, বাজার মূল্যের ভিত্তিতে হয়। তো তুমি কি বলছো যে সেই সেই স্টক গুলোতে সেই অনুপাতে বিনিয়োগ করা? এটা যদি বুঝিয়ে দাও যে ইন্ডেক্সে বিনিয়োগ করার মানেটা কি। মানে আমি সেন্সেক্স নিয়ে বোঝাই, যদিও সেন্সেক্স নিয়ে খুব বেশি ইন্ডেক্সে কাজ হয় না, বাট বোঝানোর ক্ষেত্রে আমি বলছি, সেন্সেক্স এমন একটা সূচক যেটা 30টা কোম্পানি দিয়ে তৈরি করা হয়। এই 30টা কোম্পানি হচ্ছে গিয়ে আমাদের দেশে সবচেয়ে বেশি মার্কেট ক্যাপিটালাইজেশন, মানে আজকে স্টকটার দাম, ওটাকে আমরা গুণ করব আমাদের টোটাল নাম্বার অফ স্টকস ইন দি কোম্পানি দিয়ে, যেই অঙ্কটা দাঁড়াবে সেটাকে বলা হয় ক্যাপিটালাইজেশন। যে আজকে মূল দাম কত কোম্পানিটার, সেই এই যে ক্যাপিটালাইজেশনের যে অ্যামাউন্টটা আছে, সেই অ্যামাউন্টটাকে আমরা টপ যে 30টা সংস্থা আছে এটাকে নিয়ে, তারা কত প্রপোর্শনেটলি কিরকম ভাবে ওরা রিপ্রেজেন্টেড হচ্ছে। যদি আপনাকে একটা উদাহরণ দিতে হয়, রিলায়েন্সের রিপ্রেজেন্টেশন প্রায় 19%, আর আইটিসির রিপ্রেজেন্টেশন প্রায় 6.5 না 7%-এর মতো। মানে যদি আজকে 100 পয়েন্ট বাড়ে, বা আজকে যদি 100 টাকা থাকে সূচকটার দাম, তার মধ্যে 19 টাকা, বা এক্সাম্পলের খাতিরে আমি বলি 20 টাকা হচ্ছে গিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, 7 টাকা হচ্ছে গিয়ে আইটিসি। আইটিসি, আর এরকম ভাবে এসবিআই এয়ারটেল ফেয়ারটেল যা আছে আছে। তো এইটা প্রত্যেক মিনিটে কিন্তু এটা একখানা অঙ্ক করে, প্রত্যেক মিনিটে না, প্রত্যেক হাফ সেকেন্ডে একটা অঙ্ক করে এটার একখানা মূল্য বেরোয়, যেটাকে নিয়ে আমরা কিন্তু কেনা বেচা করতে পারি। সুবিধে আছে, অসুবিধে আছে। সুবিধেটা কি? সুবিধে হচ্ছে গিয়ে যেরকম ভাবে সূচক বাড়বে, আমি যেই টাকাটা এখানে লগ্নি করেছি, সেই লগ্নিটার দামও বাড়বে। অসুবিধা এটা কি? যদি কোনো একখানা সেক্টর হঠাৎ করে বেড়ে যায়, তাহলে ওই সেক্টরের যে গ্রোথটা আছে, ওটা হয়তো এখানে পুরো রিফ্লেক্ট হবে না, কারণ
ওই সেক্টরটা, ধরেন পেট্রোকেমিক্যাল সেক্টর আমাদের দেশে সবচেয়ে বড় সূচকের কম্পোনেন্ট। কিন্তু আমি যদি আজকে পেট্রোকেমিক্যাল না কিনে পুরো যদি ইয়েটা নিই, যদি আমি পুরো সেন্সেক্সটা নিই, তাহলে আমার সেন্সেক্স এর গ্রোথটা কিন্তু ওই টেলিকম থেকে অনেক কম হবে। সো আবার যদি আমি এক্সাম্পলটাকে যদি আবার করে শোনাই, যে আমি 100 টাকা আজকে রাখলাম, 100 টাকা সেই সেন্সেক্সটা বেড়ে আজকে হয়তো সেন্সেক্স 60,000-এ গেল, তার মানে আজ থেকে আমার রাফলি 20% গ্রোথ হলো। তো আমি যে 100 টাকা ওখানে লগ্নি করেছি ওটারও দাম আজকে 120 টাকা হয়ে গেল। আমি তোমাকে থামাচ্ছি প্রসেনজিৎ, কারণ এর পরের আলোচনা যেটা আমাদের আছে সেইটা শেয়ার বিষয়ে কি আলোচনা। তো আমরা এই 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 আলোচনার বিস্তারিততে আসবো আগামী দিনে, কিন্তু মোটামুটি আমরা বোধহয় বুঝে গেছি কি বলতে চাইছো। কিন্তু অভ্র যদি এই জাতীয়, মানে তোমার অভ্র ঘোষের ক্ষেত্রে, ওনার ক্ষেত্রে তোমার না, উনি একটা প্রশ্ন রাখলেন সুপর্ণদা, যে আমি ভ্যালু আর গ্রোথ ফান্ড, আমি কিন্তু ভ্যালু আর গ্রোথ ফান্ডের মধ্যে কিন্তু এখন ওনাকে বলবো না ঢুকতে, কারণ ওনার কাছে যে দায় দায়িত্ব আছে ওটা কিন্তু মার্কেট বাইফার্কেশন অফ ভ্যালু এন্ড গ্রোথের কাছে নেই। ওনার হিসেবটা অ্যাসেট অ্যালোকেশন হিসেবে কিন্তু মার্কেটের থেকে অনেক আলাদা, ভিন্ন হতে হবে, কারণ ওনার ক্যাশ ফ্লো রিকোয়ারমেন্টটা কিন্তু মার্কেটের সঙ্গে নয়। ওনাকে ডাইভার্সিফাইড পোর্টফোলিও নিতে হবে, ওনাকে এখন গ্রোথ আর ভ্যালু ভেবে লাভ নেই। এ কথাটা আমি অভ্রবাবু, নিশ্চয়ই আপনি শুনলেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আরো, আপনি নিশ্চয়ই করবেন এখানে এসে। আমি আরো কয়েকজনের কাছে ফিরে যাই। এখানে শ্যামল বণিকের একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটা একটু অস্বচ্ছ, কিন্তু তবুও প্রশ্নটার একটা মূল্য আছে। শ্যামলবাবু বলছেন যে আর 6 মাসের মধ্যে যদি তার বোধহয় রিটায়ারমেন্ট, তো উনি কোন প্রকল্পে ওনার টাকাটাকে রাখবেন। প্রশ্নটা একটু অস্বচ্ছ, কিন্তু আমাদের একটা বড় সংখ্যক দর্শক, তাদের একই ধরনের প্রশ্ন থাকে, কারণ এটা আবার সেটারই প্রতিফলন যে সঞ্চয়, লক্ষ্য এবং আর্থিক জীবন নিয়ে আমাদের ধারণার জায়গাটা অস্পষ্ট বলেই হয়তো কিছুটা আপনার কাছে মাপচেই শ্যামলবাবু বলছি যে এই সমস্যার কথাই দিয়েই নীলাঞ্জন আলোচনা শুরু করেছিল। তবুও তোমাদের মতো, তোমরা অভিজ্ঞ উপদেষ্টা, তোমাদের কাছে ওনার এই প্রশ্নটা নিশ্চয়ই একটা অনেকটা জায়গা তোমাদের দিচ্ছে। তোমরা যদি দয়া করে ওনার প্রশ্নের উত্তরটা দাও। আমি নীলাঞ্জনকে দিয়ে শুরু করছি। খুব সামান্যভাবে শ্যামলবাবুকে বলছি, আপনি একটা মাথায় রাখুন, রিটায়ারমেন্টের পর আপনার রোজগারের খুব বড় একটা অংশ জাস্ট থাকবে না। এটার পরিপূরক কি হতে পারে? এমন ভাবে আপনি এই প্রকল্পতে, কি প্রকল্প হতে পারে সেই আলোচনা এক্ষুনি আসছি, এমন ভাবে সেই প্রকল্প বাছুন যেখানে এই যে মাসিক ভিত্তিতে বা কোয়ার্টারলি ভিত্তিতে সেই রোজগার যেটা আজকে আপনার কাছে নেই বা 6 মাস বাদে আর থাকবে না, তার পরিপূরক হিসাবে আপনি নিতে পারেন। এখন যেটা প্রথমেই মাথায় আসে সেটা হচ্ছে কোনো ভালো কর্পোরেট ফিক্সড ডিপোজিট বা ওই জাতীয় ফিক্সড বা অ্যাসিওরড রিটার্ন দেয় এইরকম কোনো প্রকল্প থেকে আপনি কোয়ার্টারলি বেসিসে ইন্টারেস্ট নেবেন। তাতে দুটো জিনিস হবে, একটা আপনার স্টেডি একটা রোজগার আসবে প্রতি 3 মাস অন্তর, আর একটা হচ্ছে যে ইনকামটা আজকে আপনার জীবনে মিসিং, 6 মাস বাদে আর থাকবে না, তার একটা বিকল্প হিসেবে আপনি এই প্রকল্প ব্যবহার করতে পারেন। এখন কোয়ার্টারলি কথাটা বললাম, কোয়ার্টারলি ফ্রিকোয়েন্সি খুব গোদা একটা ব্যাপার। আপনি এটা মাসিক ভাবেও নিতে পারেন, তাতেই বুঝতে পাচ্ছেন মাসিকের যে রেট অফ ইন্টারেস্ট এবং কোয়ার্টারলির যে রেট অফ ইন্টারেস্ট আছে তার সামান্য 19-20 তফাৎ পাবেন। মাসিকে কম, কোয়ার্টারলিতে বেশি, এবং এটা টিপিক্যাল একটা ফিক্সড ডিপোজিটের ধর্ম। একটা জটিল প্রশ্ন, মলয় কুমারের কাছে থেকে এসছে প্রশ্নটা। তার বয়স 32, 45-এর মধ্যে সে সবকিছু ছেড়ে হাত তুলে সন্ন্যাসী হয়ে যেতে চায়। বলছে যে সে রিটায়ার করতে চায় 45 বছর বয়সে। মলয়বাবু, আমার শুভেচ্ছা রইল।
হাউ মাচ কর্পাস, মানে কত টাকা নিয়ে এই 13 বছর ওনার কাছে পড়ে রয়েছে অবসর নেওয়ার ইচ্ছা পূর্ণ করার জন্য। ওর 40,000 টাকা এখন মাইনে, এবং মাসে তার খরচ হচ্ছে 25,000 টাকা। এই প্রশ্নের কিন্তু আমি তোমাদের তিনজনের কাছ থেকে উত্তর চাই। সুপর্ণদা, এই উত্তরটা দেওয়ার আগে আমি আগের প্রশ্নের একটু রেশ টানতে চাই, কারণ এখানে অনেকে কিছু ভুল পদক্ষেপ নিয়ে ফেলে। যে রিটায়ার করছে সে প্রথমেই তার কাছে অ্যানুইটি জাতীয় অনেক প্ল্যান তার কাছে উপস্থিত হয়, অর্থাৎ কিনা কোনো একটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে তাকে অ্যানুইটি কেনার জন্য তাকে প্রলোভন দেখানো হয়। আমি কিন্তু খুব অ্যানুইটিতে বিশ্বাস নই, কারণ আমার মনে হয় রিটায়ারমেন্ট করার পর লিকুইডিটিটাও অত্যন্ত জরুরি, আর অ্যানুইটি করে দেওয়া মানে লিকুইডিটিটাকে নষ্ট করা। বেসিক গল্পটা হচ্ছে যে আমাদের চারটে জিনিস মোটামুটি ইনভেস্টমেন্টে সাহায্য করে। একটাকে আমরা বলি ডেট বা স্থায়ী আমানত, একটাকে বলি ইকুইটি বা শেয়ার মার্কেট ভিত্তিক, একটাকে বলি রিয়েল এস্টেট বা প্রপার্টি, ল্যান্ড, জমি, আর চতুর্থ হচ্ছে কমোডিটিস, গোল্ড, সিলভার। এটা দিয়ে আমাদের কর্পাস তৈরি হয়। আমরা যদি একটু নিজেদের বুদ্ধি করে এটা চালনা করতে পারি, তাহলে এই কর্পাসটাকেই রিভার্স করে প্রত্যেক মাসে কিন্তু আমরা রোজগার জেনারেট করতে পারি। এটাকে নট নেসেসারি যে অ্যানুইটিতেই দিয়ে দিতে হবে, লিকুইডিটি বজায় রেখেও প্রত্যেক মাসে কিন্তু এর থেকে টাকা পাওয়া যায়। তার জন্য নানান ধরনের ইনস্ট্রুমেন্ট অ্যাভেলেবেল আছে, গভর্নমেন্টের ইনস্ট্রুমেন্ট আছে, মিউচুয়াল ফান্ড ভিত্তিক রাখলে এসডব্লিউপি ধরনের পদ্ধতি রয়েছে। তাহলে এইভাবে করা সম্ভব। তার মানে একটা পদ্ধতিতে না ভেবে 3-4টে পদ্ধতি মাথায় রেখে করতে। এই দ্বিতীয় জনের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলবো যে রিটায়ারমেন্ট তো সবাই করতে চায়, কোনো অসুবিধা নেই রিটায়ার করতে। দায় দায়িত্বগুলো যদি সময় মতো পূরণ করতে পারি এবং যদি যথেষ্ট টাকা জমাতে পারি, কারণ আপনি যদি আগে রিটায়ার করেন তাহলে ততদিন বেশি বাঁচবেন, তাহলে ততদিন বিনা রোজগারে আপনাকে থাকতে হবে। এই টাকা যদি আপনি জমিয়ে ফেলতে পারেন, তাহলে আমি আশা করব আপনি রিটায়ার করতে পারবেন, এবং আমি খুব আনন্দ পাবো যদি আপনি রিটায়ার করতে পারেন। না, মলয় কুমারের তাহলে প্রশ্নের উত্তরটা দেওয়া হলো না। ওনার কিন্তু স্পেসিফিক প্রশ্ন আছে। উনি 40,000 টাকা রোজগার করেন, ওনার 25,000 টাকা খরচ, অর্থাৎ মাস গেলে ওনার 15,000 টাকা উদ্বৃত্ত থাকে। উনি 13 বছরে এমন একটা জায়গায় পৌঁছতে চাইছেন যেখানে গিয়ে আমি অনুমান করে নিচ্ছি যে এই টাকা দিয়েই উনি অন্তত 40,000 টাকা রোজগার করতে পারবেন। এবার ফ্যাক্টর ইন করে ইনফ্লেশন করে সেটা যতটা বাড়ে তা হবে আর কি আগামী 13 আমি বছর। অঙ্কটা করিনি, কিন্তু বিনা অঙ্ক করেও বলতে পারি ওনাকে যদি এই টাকাটা জমাতে হয়, যে টাকা দিয়ে উনি 40,000 টাকার পরিপূরক তখনকার ইনফ্লেশন ভ্যালু চালাতে পারবে, তাহলে ওনাকে খুবই অ্যাগ্রেসিভ কিছু স্টান্স নিতে হবে। হয়তো কিছু খরচা কমিয়ে আরো ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, কিন্তু স্টান্সটা খুব অ্যাগ্রেসিভ নিতে হবে, যাতে ইনফ্লেশনের থেকে অ্যাটলিস্ট 5-6% বেশি রোজগার উনি করতে পারেন। এটা না নিলে কিন্তু চট করে রিটায়ারমেন্ট করা খুব, যদি আমরা সবাই চাই চট করে রিটায়ারমেন্ট নিতে, কিন্তু নেওয়া খুব শক্ত। তুমি 10% রিটার্নের কথা বলছো অলমোস্ট, মানে ইনভেস্টমেন্টের উপর 10% রিটার্ন। 10%-এর বেশি হয়তো করতে হবে, কারণ রিয়েল রিটার্ন ধরতে হবে, তো তাহলে তার থেকে বেশি করতে হবে, তো খুব অ্যাগ্রেসিভ একটা স্টান্স নিতে হবে। 10% রিটার্ন পাওয়া। মলয় বাবু শুনলেন, আপনার সঙ্গে আমি থাকতে পারলেও ভালো হতো। আমিও চাই, আমার 60 বছর হয়ে গেছে কিন্তু আমি এখন অবসরের পথে পা রাখতে পারছি না। কাজ করাটা ভালো, কাজ করা মানুষকে আনন্দ লাগে। নিশ্চয়ই আপনার অন্য কোনো পরিকল্পনা আছে, আপনার জন্য শুভেচ্ছা রইল। মিল্টন দাসের একটা প্রশ্ন এসছে। অস্ট্রেলিয়ায় থাকেন উনি, ওনার 50 বছর বয়স, কিন্তু উনি ভারতে থাকতে চান। ওনার প্রশ্নটা এত ওপেন এন্ডেড, উনি বলছেন যে হাউ মাচ মানি ডু আই নিড, কিন্তু উনি আমাদের জানাননি যে অস্ট্রেলিয়ায় থাকাকালীন ওনার জীবনযাত্রা কিরকম। তো এই প্রশ্নের উত্তর দেওয়াটা আমাদের পক্ষে একটু কঠিনই হবে, তার কারণ হচ্ছে যে আমাদের কাছে কোনো নির্দিষ্ট লক্ষ্যের জায়গায় আমরা নেই। মিল্টন বাবু, আপনি যদি এখনো আপনি কি শুনছেন, এটা শুনছেন কিনা আমি জানি না, কিন্তু আপনি যদি আরো একটু কিছু জানাতে পারেন তাহলে সুবিধা হয়। দীপ সরকার একটা প্রশ্ন করেছে, তার 51 বছর বয়স, বেসরকারি সংস্থায় কাজ করেন। তার সিপ আছে আইসিআইসিআই এবং ইউটিআই মিউচুয়াল ফান্ডে 7,000 টাকা করে, পিপিএফ আছে 15 লক্ষ টাকার মতো, আর দুটো পেনশন ফান্ড আছে যেটা সদ্য নাকি উনি শুরু করেছেন। 1 লাখ টাকা ডিপোজিট আছে, আর এনপিএস অলসো। প্রশ্নটা কিন্তু কি আমি খুব পরিষ্কার বুঝতে পারলাম না। আমার ধারণা
উনি ওনার সঞ্চয়ের পথগুলো আমাদের কাছে বলে দিয়েছেন এবং জানতে চান উনি ঠিক রাস্তায় আছেন কিনা। এখানে উনি বলেননি হেলথ ইন্স্যুরেন্স ওনার রয়েছে কিনা, অনেক কিছু বলেননি। হ্যাঁ, প্রাথমিকভাবে একটা হেলথ ইন্স্যুরেন্স থাকা তো খুবই বাঞ্ছনীয়। তো আমরা মিস্টার তাহলে সরকার এই ব্যাপারে একটু মন দেবেন নিশ্চয়ই। সুভাষ সেনগুপ্ত একটা প্রশ্ন করেছেন, ওনার 70 বছর বয়স। উনি চাইছেন যে ওনার লগ্নিটা মিউচুয়াল ফান্ড আর ফিক্সড ডিপোজিটের মধ্যে কি কি অনুপাতে উনি রাখতে পারেন। এটা ডিপেন্ড করছে সুপর্ণদা ওনার লগ্নির সাইজটা কত। যদি লগ্নির সাইজটা যদি বোঝা যেত আর ওনার খরচা কিরকম আছে, যেটা উনি মিউচুয়াল ফান্ডে কথা বলেন, আমি জেনারেলি শ্রোতাদের কাছ থেকে যেটা ইন্ডিকেশন পাই যে শ্রোতারা মোটামুটি ধরে নেন যে মিউচুয়াল ফান্ড মানে শেয়ার মার্কেট, ইকুইটি মিউচুয়াল ফান্ড। নীলাঞ্জন হয়তো একাধিকবার এই প্রোগ্রামে বলেছে যে অনেক কিছু আছে মিউচুয়াল ফান্ডের অন্তর্গত, যেরকম ডেট, যেরকম বন্ড, যেরকম জিসেক, যেরকম গোল্ড, যেরকম প্রপার্টি। তো মিউচুয়াল ফান্ডে রাখবেন মানে আমি অনুমান করছি উনি হয়তো ইকুইটির কথা বলছেন। বাট ওনাকে এইটুকুন ভেবে নিতে হবে যে যদি উনি ইকুইটিতে রাখতে চান আর রাখাটা খুবই উচিত, তাহলে ওনাকে কিন্তু ওই টাকাটা যেন নেক্সট 6 বছর 7 বছর যেন হাত না দিতে হয়, এমন একখানা অঙ্ক রেখে দিতে, যাতে ওখান থেকে ওনাকে প্রত্যেকদিন পেপার খুলে না দেখতে হয় কত মার্কেটে রিটার্ন এলো আর আমার পোর্টফোলিও কত বাড়লো। পোর্টফোলিওর একটা সুবিধা হচ্ছে গিয়ে আমরা ওটা যত কম নজর দিই ওটা অত তাগড়া কাজ করে, যত আমরা ওটার সঙ্গে ইন্টারফিয়ার করি। ইন্টারফিয়ারেন্সের প্রবলেম হচ্ছে গিয়ে সব জায়গায় একই, যত ইন্টারফিয়ারেন্স হয় জিনিসটার প্রোডাক্টিভিটি কমে যায়। তো ইন্টারফিয়ার না করে মার্কেট কোথায় যাচ্ছে না দেখে আপনার যে গোল ওটা অ্যাটেন্ড করে চলুন। আর আমার মনে হয় যে যেখানে 6 বছর 7 বছর যদি আপনার থ্রেশহোল্ড না থাকে, তাহলে আপনার ইকুইটিতে কোনো টাকা দিয়েই লাভ নেই, 1%ও না, 5%ও না। সুমন বাবু আপনি প্রশ্ন করেছেন ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট শুরু করেছি, এটা কি ফিউচারে ভালো গ্রোথ? এটা আমরা পরবর্তী অনুষ্ঠানে আসব, কারণ আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোতে আমাদের মিউচুয়াল ফান্ড এবং পেনশন নিয়ে শেয়ার মার্কেট নিয়ে আলোচনা আছে এবং আমরা সেটা করব। আমাদের কাছে কৃষ্ণধন হাইটের কাছ থেকে একটা প্রশ্ন এসছে। তার বয়স 42, গ্রস ইনকাম হচ্ছে 2,10,000 টাকা মাসে, পিপিএফ 12,500 পার মান্থ, সুকন্যায় 12,500 পার মান্থ, চাইল্ড এজ 4 years, পিএফ 25,000 পার মান্থ। তার ডেটের জন্য ডেট 5,000 পার মান্থ, ইকুইটি 12,000 পার মান্থ, সেফ, এনপিএস 8,000, স্ত্রী সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, 50,000 টাকা মতো মাইনে পান। ওনার রিটায়ারমেন্ট প্ল্যান উনি জানতে চাইছেন। ওনার তো এই জায়গাটা নিয়ে যদি তোমরা যদি একটু আলোচনা করো। হ্যাঁ, একটা জিনিস দেখতে পাচ্ছি। হ্যাঁ, সরি প্লিজ বলো। আমি একটা অবজারভেশন পয়েন্ট বলতে পারি। আমার ওনার দেখে আইদার ওনার রিস্ক প্রোফাইল খুব লো, নাহলে আপনি যদি দেখেন ওনার অ্যালোকেশন ইকুইটি খুবই লো রয়েছে এবং স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিট টাইপের পিপিএফ ইত্যাদিতে অনেক বেশি অ্যালোকেশন রয়েছে। আমার মনে হয় ওনার একবার ভাবা উচিত। ওনার চাকরি জীবনের কোন বয়সে রয়েছেন আমি জানি না, কিন্তু যদি মোটামুটি ইয়াঙ্গিশ লেভেলে থাকেন তাহলে ওনার ভাবা উচিত যে ইকুইটি এক্সপোজার ওনার বাড়ানো উচিত কিনা, কারণ নাহলে বড্ড বেশি টাকা চলে যাচ্ছে হচ্ছে ফিক্সড ইনকাম প্রোডাক্ট। একটা প্রশ্ন এসছে যেটা নিয়ে আমরা আলোচনা একটা জায়গায় শুরু করেছিলাম এবং বারে বারে তোমরা সবাই যেটার উপর জোর দিয়েছো। এই প্রশ্নটা কিন্তু খুবই ভয়ানক। সুভাষ সেনগুপ্ত প্রশ্ন করছেন, তার 70 বছর বয়স, হাউ ডু উই কোপ আপ উইথ দ্য মেডিক্লেম দ্য ওয়ে ইট ইজ ইনক্রিজিং? এইটা কিন্তু একটা সাংঘাতিক প্রশ্ন, কারণ যেভাবে স্বাস্থ্য বীমা, উনি মেডিক্লেমের কথা বলেছেন, উনি বলেনি ওনার স্বাস্থ্য বীমা আছে কিনা। মানে এটা যদি মেডিক্লেমই হয় তাহলে তো আরো ভয়ানকই। তো
70 বছর বয়সে ওনার পক্ষে আমার ধারণা ওনার পক্ষে অসুবিধাই হচ্ছে। ওনার কর্পাসের কথা যেটা বলেছেন, মাই কর্পাস উইথ হুইচ আই ক্যান প্লে ইজ অ্যারাউন্ড ₹10 lakhs। এই নিয়ে তোমাদের বক্তব্যটা যদি জানাও ওনাকে, সুভাষবাবুকে। বর্ণদা, এই যে মেডিকেল ইনফ্লেশন, এইটার গ্রোথ রেট, বৃদ্ধির হার যদি আমরা লাস্ট 10 বছর নিই তাহলে কিন্তু 18%। আমরা আমাদের দৈনন্দিন জীবনের যে বাস্কেট নিয়ে আমরা চলি তার মধ্যে মেডিকেল ইনফ্লেশন কিন্তু সবচেয়ে বেশি। তার একটু কম হচ্ছে গিয়ে এডুকেশন ইনফ্লেশন। যাই হোক, ওনার ওই প্রবলেমটা নেই। আমার মনে হয় যে ওনাকে আজকে ওনার 10 লাখ টাকা যেটা আছে ওনাকে প্লে করা একদম উচিত নয়। প্লে শুড বি আউট অফ দ্য উইন্ডো। ওনার আজকে অ্যাটলিস্ট 5 লাখ টাকা দিয়ে একখানা মেডিকেল ইন্স্যুরেন্স করানো উচিত। ওনার যদি মেডিকেল ইন্স্যুরেন্স হিস্ট্রি না থাকে তাহলে খুব মুশকিল হবে। কিন্তু তাও যেহেতু এইরকম প্রোগ্রামে আমি তো মনে হয় না আমরা তিনজনের মধ্যে কেউই কোনো পার্টিকুলার নাম নিতে পারবো, বাট স্টিল ওনাকে হয়তো খেটে একটু বার করতে হবে। আছে যারা 70 বছরে ইন্স্যুরেন্স কভারেজ দেয়, অফকোর্স প্রিমিয়ামটা বেশি, কিন্তু আজকে বেশি কমের হিসেব করে লাভ নেই। ওনাকে কিন্তু ওই 5 লাখ টাকার একখানা বা 8-10 লাখ টাকার একখানা কিন্তু মেডিকেল ইন্স্যুরেন্স করাতেই হবে। বাকি যে টাকাটা আছে আমি ওনাকে সাজেস্ট করব যে মানে যদি উনি কমফোর্টেবল থাকেন তাহলে গভর্নমেন্টের কিছু স্কিম আছে, যেটা রিটায়ার্ড লোকেদের জন্য স্কিম আছে, অ্যাসিওর্ড ইনকাম স্কিম। ওনার ওরকম কিছু প্রোডাক্টে থাকা উচিত। আজকে কিন্তু কোনো লং টার্ম প্ল্যানিং ইস্যুর মধ্যে ওনার যাওয়াটা আমি খুব বেশি উচিত মনে করি না। এটা কিন্তু ভীষণ কনজারভেটিভ এন্ড রিয়েলিস্টিক একখানা এস্টিমেট নিয়ে আমি বললাম, কারণ ওনার কাছ থেকে যেগুলো টাচ পয়েন্টস পেলাম, আমরা রেফারেন্স অফ ইস্যুস যেগুলো পেলাম, ওগুলো খুবই কম। বাট প্রশ্নটা শুনে মনে হচ্ছে যে উনি অভ্যেস হিসেবে মোটামুটি কনজারভেটিভ ইনভেস্টার। আর আমার মনে হয় কনজারভেটিভ হয়ে ওনার এর বাইরে যাওয়া উচিত নয়। লীনা পাল, আমি আপনাকে বলি আপনার প্রশ্নটা খুবই ভালো, কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পরনির্ভর না হয়ে অবসর যাপন। আপনার 30 বছর বয়স, 10 বছর চাকরি হয়ে গেছে, নিজস্ব 2 কামরার ফ্ল্যাট কিনতে চান। এটা নিয়ে আমরা পরবর্তী কোনো জায়গায় আলোচনা করব, কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় অবসর, এবং অনেকেই সেই প্রশ্ন নিয়ে এবং সমস্যায় আছেন। আমরা এদের আগে সামলে নেওয়ার চেষ্টা করছি। আপনার সঙ্গে নিশ্চয়ই পরের আলোচনায় দেখা হবে, আপনি যদি আবার থাকেন, এবং এই প্রশ্নে আমরা নিশ্চয়ই ফিরব। এনপিএস নিয়ে অনেক প্রশ্ন এসছে, যেমন সুজন দত্ত প্রশ্ন করছেন, তার 35 বছর বয়স, এনপিএস করা সুবিধা হবে কিনা। আরেকজন প্রশ্ন করেছেন যে অবসরের জন্য এনপিএস সঠিক বিনিয়োগ কিনা। এইটা নিয়ে যদি তোমরা কিছু বলো, এনপিএস অবসরের একটা অপশন হিসেবে, অবসরের জন্য সংস্থান করার ব্যাপারে। শৈবাল? হ্যাঁ, আমি এইভাবে বলি, আমি আগেও একটু ছুঁয়ে রেখেছিলাম। আমি খুব যে পেনশন প্ল্যানে বিশ্বাসী তা নই। আমার বক্তব্য, এনপিএস ইজ নাথিং বাট অ্যানুইটি প্ল্যান। এবং আমি একটা এনপিএস এর ভালো দিক হচ্ছে অন্য অ্যানুইটি প্ল্যানের তুলনায় বেটার হচ্ছে যে ও একটা ব্যালেন্স ফান্ড তৈরি করে, সেখানে ইকুইটি এক্সপোজারও কিছু রয়েছে। তাই জন্য তৈরি করার দিক থেকে ইনফ্লেশনকে বিট করা সম্ভব বেশি এনপিএস এর পক্ষে। তবু আমি বলবো যে আমি খুব বেশি বিশ্বাসী নই পেনশন প্ল্যানে। আমি বিশ্বাস করি যে আমি টাকা জমিয়েছি সারা জীবন ধরে, এই টাকা জমানো টাকাকে আমি রিভার্স করে আমার নেক্সট 30 বছর চালাবো। একটা এক্সাম্পল দিলে প্রসেনজিৎ কিছুটা ছুঁয়েছে এই জায়গায়, যে গভর্নমেন্টের অনেক ভালো স্কিম আছে। এমন একটা স্কিমের কথা বলি যেটার নাম হচ্ছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। 15 লাখ টাকা রাখা যায়, সুদের হার অন্য ফিক্সড ডিপোজিট থেকে অনেকটাই বেশি। তাহলে এখানেও আমি টাকা রেখে মাসিক না হলেও কোয়ার্টারলি টাকা পেতে পারি। তো এইটা ছাড়াও আমি আমার নিজের মতো করে সাজিয়ে নিয়ে একটা স্ট্রাকচার তৈরি করতে পারি, এখান থেকে আমি মাসিক সুদ দিতে পারি। কিন্তু আপনি যদি অন্য অ্যানুইটি স্কিমের সঙ্গে এনপিএস এর তুলনা করেন, তাহলে আমি বলবো এনপিএস অন্যদের থেকে ভালো।
কিন্তু আমি অন্য প্যানেলিস্টদের কথা জানি না, আমি কিন্তু বিরাট বিশ্বাসী নই পেনশন প্ল্যান। না, এনপিএস এর শৈবাল যদি আমি তোমার সাজেশনে একটু অ্যাড করতে পারি, এনপিএস এর একটা এনপিএস বেসিক্যালি তো একটা মিউচুয়াল ফান্ড স্কিমই, বাট এনপিএস এর একটা সুবিধে হচ্ছে গিয়ে যে ওখানে খরচা খুব কম। যে বাল্ক, যে রেটে গভর্নমেন্ট যে চাপ দিয়ে এগুলোকে বার করে, খরচা খুব কম। কিন্তু এই খরচা কমের জন্য এনপিএস এর উপর নজর কিন্তু ফান্ড হাউসের যেরকম নিজের প্রোডাক্ট হয় তার থেকে কিন্তু অনেক কম। এটাও কিন্তু আমি ক্লিয়ারলি দেখে নিয়েছি। লাস্ট মানে প্রত্যেক মাসেই আমরা এনপিএস ট্র্যাক করি, প্রায় 11টা এনপিএস আমরা সংস্থার থেকে ট্র্যাক করি। আর প্রত্যেক বারই দেখে এসেছি যে যখন আমরা একখানা বৃহৎ একখানা টাইম ফ্রেম নিই, 3 বছর প্লাস, ওইখানে কোনো সময় কিন্তু এনপিএস একখানা স্ট্যান্ডার্ড মিউচুয়াল ফান্ডকে বিট করতে, অ্যাভারেজ অফ মিউচুয়াল ফান্ড ক্যাটেগরি রিটার্নস বিট করতে পারেনি। আর এটার কারণটা জানার জন্য খুব দূর যেতে হবে না, যত দেবো মিষ্টি অত হবে চিনি, যত দেবো চিনি অত হবে মিষ্টি। যদি আমরা চিনি না দিয়ে যদি আমরা নুন দিই তাহলে একদমই মিষ্টি হবে না। তো ওই 5 পয়সায় 4 পয়সায় কাজ করলে ফান্ড হাউসের অত ফোকাস থাকে না। নীলাঞ্জন, এনপিএস বেশ একটা ব্যতিক্রমী স্কিম আমাদের দেশে, এটা তো নিঃসন্দেহে। এনপিএস এর একটা নিজস্ব দাম, জায়গা, ভ্যালু সমস্ত কিছু আছে। কেউ যদি এনপিএস ব্যবহার করে একটা কর্পাস তৈরি করতে চান এবং সেইটার পরে তার সুবিধা নিতে চান, তিনি তো অবশ্যই স্বাগত। কিন্তু দেখতে হবে কি ধরনের এনপিএস এর মধ্যে আনছেন উনি, নিজের পোর্টফোলিওর কোন পজিশন এনপিএস কে দিচ্ছেন, এবং এনপিএস এর বাইরে যদি কিছু করতে চান নিজের মতো করে, সেটা উনি ভেবে দেখে করতে পারেন। আমি জানি এটা খুব জেনারেল টাইপের উত্তর হলো, কিন্তু উনি খুব একটা স্পেসিফাই করেননি কি রকম স্কিমে ওনার স্বাচ্ছন্দ্য বেশি, কাজেই এটা মাথায় রাখতে হবে। না, আমি একটা আমরা ডিরেকশন তোমাদের তিনজনের আলোচনা থেকেই পেলাম যে এনপিএস এর চরিত্রটা কি। আমার মনে হয় যে বেশিরভাগ প্রশ্নই যেটা এসছে সেটা হচ্ছে এনপিএস এর চরিত্রকে ঘিরে। আমরা আমাদের সময় শেষের দিকে এগোচ্ছি। সৌমিত্র ঘোষ কোয়েশ্চেনটা খুব ইন্টারেস্টিং বলেই আমি করছি। উনি জিজ্ঞেস করেছেন যে ওনার কাছে 300 লক্ষ টাকা অর্থাৎ 3 কোটি টাকার একটা কর্পাস আছে, সেটা ব্যালেন্সড অ্যালোকেশন কি হতে পারে? এটা বলা উইদাউট মানে জাস্ট 3 কোটি একখানা, সুপর্ণদা এরকম যদি আমরা নম্বর যদি পাই না, এটাকে রিপ্লাই করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। কারণ 3 কোটি বা 3,000 বা 30,000 বা 300 কোটি, এটা আমরা কি করছি? আজকে আমি 3 কোটি টাকা দিয়ে কালকে আমি একখানা থিয়েটার রোডে 12 তলায় একখানা বাড়ি কিনতে চাই, তাহলে 3 কোটিটা ওটার জন্য ইনাফ হবে না। আমার ওখানে একখানা এমন একখানা জায়গা আছে যেখানে আমি 3 বছরের মধ্যে একখানা গ্লোবাল ফার্স্ট ক্লাস ট্রিপ নিতে চাই। 3 কোটি দিয়ে হয়তো। আমি তোমাকে থামাচ্ছি, আমরা সময় ক্রমাগত কমে আসছে। তোমার মোদ্দা কথাটা আমি বুঝতে পারছি, আমরা সবাই বুঝতে পারছি যে আমার লক্ষ্য যদি আমার কাছে পরিষ্কার না হয় আর আমার অবস্থান যদি এখানে পরিষ্কার না হয়, তাহলে তোমাদের মতো বিশেষজ্ঞদের পক্ষে এই প্রশ্নের উত্তর দেওয়াটা একেবারেই সম্ভব নয় যে এই টাকা কিভাবে তারা বিভিন্ন বিনিয়োগের লক্ষ্যে ছড়িয়ে দিতে পারেন। এটাই তো তোমার মোদ্দা প্রশ্ন আর কি। আমরা শেষ করে এনেছি প্রায়, আর আমাদের হাতে খুব বেশি সময় নেই। আমি যাওয়ার আগে, শেষ করার আগে যে প্রশ্নটা, আমি এক সেকেন্ড, আমি জাস্ট অর্ণব নিয়োগী একটা প্রশ্ন করেছেন, সেই প্রশ্নটাও ইকুয়ালি ভেগ, মানে তার মধ্যেও সেই উত্তরটা নেই। মানে যে তোমাদের যে জায়গাগুলো দরকার, আমি সবাইকে অনুরোধ করব এর পরবর্তী সমস্ত সেশনগুলোতে আপনারা যদি কেবলমাত্র এই ধরনের প্রশ্ন না করে আপনার অবস্থানটাও একটু অল্প ইঙ্গিত দেন। আমি বুঝতে পারছি সবার পক্ষে সামগ্রিক অবস্থানটা জানানো সম্ভব নয়, কিন্তু তবুও যদি একটা ইঙ্গিত দেন তাহলে উপদেষ্টা হিসেবে এদের পক্ষে ব্যাপারটা আপনাদের কাছে পরিষ্কারভাবে তুলে ধরা সুবিধা হবে।
আমরা একদম শেষ লগ্নে এসে গেছি, তাই তিনজনকে বলবো যে আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা মোটামুটি একটা আন্দাজ পেলাম। আমাদের সঙ্গে আজকে অনেকেই আছেন এবং আগামীতেও অনুষ্ঠানগুলোতেও তারা থাকবেন। তোমরা যদি একটু ছোট করে তিনজনে জাস্ট 2 মিনিট করে যদি একটু ব্যাখ্যা করে বলো। আমার বাঁদিকে যেহেতু নীলাঞ্জন আছে, আমি নীলাঞ্জনকে দিয়েই শুরু করব। নীলাঞ্জন, যদি একটু তোমার কথাটা গুছিয়ে বলো। দেখুন, আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে একটা জিনিস কখনো হতে দেবেন না, আন্ডার প্রিপেয়ারেডনেস। যে রোগটা বিশ্বব্যাপী আজকে, আন্ডার প্রিপেয়ারেডনেস ফর রিটায়ারমেন্ট, এই ফাঁদটার মধ্যে যাতে পা না দেন, সেই জন্য প্রথম থেকে গোড়া থেকে সচেষ্ট হন। যা যা করণীয় সেগুলো করুন, যাতে যখন রিটায়ারমেন্টের কাছাকাছি আপনার বয়স হবে, রিটায়ারমেন্টের পরবর্তী অধ্যায়ে আপনার জীবনে কষ্ট না আসে। আর্থিক কষ্টের কথা বলছি। আর একটা জিনিস দেখুন, সম্পর্ক নষ্ট হয়ে যায়, সম্পর্ক চলে যায়, ফাইন্যান্সিয়াল প্ল্যান আপনাকে অ্যাবান্ডন করবেন না যদি সেটা ভালো করে সুষ্ঠুভাবে আপনি পরিচালনা করেন অনেক দিন ধরে। আমার মনে হয় আমাদের সবাইকার কথাগুলোর নির্যাসটুকু হচ্ছে এই। তবে অবশ্যই শৈবাল এর উপর আলোকপাত করতে পারবে। শৈবাল? না, আমি একদম একমত এর সঙ্গে। আমার মত হচ্ছে যে আমরা রিটায়ারমেন্ট সম্বন্ধে যথেষ্ট উদাসীন থাকি। প্রথম জীবনে একেবারেই ভাবি না যে রিটায়ারমেন্টের তো অনেক দেরি আছে, এখন যেরকম চলছে চলতে দিই, তারপর 40-50 বছর বয়স হলে তখন ভাববো। সময়, আগের দিন আমরা ডিসকাস করেছিলাম, সময় সব থেকে ইম্পর্টেন্ট জিনিস ইনভেস্টমেন্টের। তাহলে ওইভাবে চললে চলবে না। শুরু থেকে রিটায়ারমেন্টের জন্য প্ল্যান করতে হবে, একটা গোল ক্রিয়েট করতে, তার জন্য একটা অঙ্ক দাঁড় করাতে হবে এবং তার পেছনে ধাওয়া করতে হবে। যত সময় চলে যাবে তত কিন্তু আপনি পিছিয়ে পড়বেন, মূল্যবৃদ্ধি বাড়তে থাকবে আর আপনি তত পিছিয়ে পড়তে থাকবেন। সামেশন হচ্ছে যে আপনাকে ওয়াকিবল থাকতে হবে, যে রিটায়ারমেন্ট একটা সম্পূর্ণ ইম্পর্টেন্ট গোল আপনার জীবনে, এবং তাকে ধাওয়া করে যেতে হবে। সুপর্ণদা, আমার মনে হয় সবাইকে মনে করে দেওয়া উচিত যে দিনে 24 ঘন্টা আছে, বছরে 365 দিন। আর যদি আমরা 20 বছর যদি রিটায়ার্ড থাকতে চাই, এই অঙ্কটা করে দেখতে হবে কত ঘন্টা আমরা বেকার বা আমদানি ছাড়া আমাদের থাকতে হবে, তাহলে হয়তো আমাদের একটু টনক নড়বে। সেকেন্ড হচ্ছে গিয়ে, আমরা এত দিন অবধি একটা সাংগঠনিক ভাবে আমরা রিটায়ারমেন্ট করে এসেছি, কিন্তু এখন ওই সময়টা নেই। এখন আমাদের দেখতে হবে যে আত্মনির্ভর রিটায়ারমেন্টের দিকে আমরা কিভাবে এগোতে পারি। যদি আমরা নিজেদের জিনিসটা নিজেরা না তৈরি করে করতে পারি, আর যদি আমরা এক্সপেক্ট করি যে না সাংগঠনিক ভাবে বা সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, কোঅপারেটিভ হ্যান ত্যান কিছু আমায় করে দেবে, তাহলে হয়তো আমরা একটু ভুল ভাবছি। আজকের দিনে জেগে উঠুন। আজকে আপনার এজ 50, 55, 60, 45, কোনো না কোনো সময়ের জন্য আপনার কিন্তু রিটায়ারমেন্টের জন্য এই যে কঠোর ঝুঁকিগুলো, এই কঠোর স্টেপগুলো, ওগুলো কিন্তু নিতে হবে। যদি আজ থেকে স্টেপগুলো নেন, তাহলে কিন্তু আপনার ওখানে কঠোরের যে ইন্ডেক্সটা আছে ওটা অনেক কমে যাবে। আমাদের সময় শেষ হয়ে এসছে। প্রসঞ্জিৎ, কথা দিয়েই আমি আমার র্যাপ আপ শুরু করি। আত্মনির্ভর হব। প্রশ্নটা হচ্ছে যে আজ নীলাঞ্জন যেভাবে শুরু করেছিল, ইউনাইটেড নেশনসের সার্ভে সমীক্ষা আমাদের বলে দিয়েছে যে আমাদের বয়সী যারা আর কি, তাদের মধ্যে অনেকেই আমরা আত্মনির্ভর হওয়ার সুযোগ পেছনে ফেলে এসেছি। পরনির্ভরতাকে হয়তো পরিস্থিতির চাপেই আমাদের মেনে নিতে হবে, কিন্তু যাদের সামনে সময় আছে তাদের কিন্তু এখন থেকেই ভাবা উচিত। এবং যে যত আগে ভাববে তার কিন্তু অবসর উত্তর, মানে অবসরের পরের জীবনটা ততটাই কিন্তু সুস্থির হবে। এটাও কিন্তু জীবন যাপনের বীমা। বীমা অনেক অর্থেই ভাবতে পারি। যদি আমার অবসরের পরের জীবনযাপনটাকে ঝুঁকি হিসেবেই নিই, সেই ঝুঁকি সামলাতে কিন্তু আমাদের এখন থেকেই সঞ্চয়ের পথে হাঁটতে হবে। কিভাবে? আজকের আলোচনা যেটা পরিষ্কার করে দিয়েছে সেটা একটা বুড়ো আঙুলের নিয়ম। বয়স যত কম, বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি তত বেশি নিন বড় সময় ধরে। অর্থাৎ শেয়ারে বিনিয়োগ করুন। কোন শেয়ারে বিনিয়োগ করবেন? যেটা ভালো সেই শেয়ারে বিনিয়োগ করবেন।
ভালো বুঝবেন কি করে? উপদেষ্টার কাছে যান। কেবলমাত্র শেয়ারের ক্ষেত্রেই আপনি উপদেষ্টার কাছে যাবেন তা নয়। আজকের এই যে গোটা আলোচনাটা, সেটা কিন্তু আবারও পরিষ্কার করে দিল যে আমাদের প্রত্যেকের সমস্যা, আমরা যেমন অসুখ হলে ডাক্তারের কাছে দৌড়ই, তেমনি কিন্তু আমাদের সঞ্চয় ভাবনাকে পরিচ্ছন্ন করার জন্য ডাক্তারের প্রয়োজন। আর তারা কিন্তু এই উপদেষ্টারাই। আজকের অনুষ্ঠান শেষ করার আগে বলি, আগামী 5 তারিখ শুক্রবার আমরা শেয়ার নিয়ে আলোচনা করব। আপনারা আসুন, আমাদের সঙ্গে যোগ দিন। এদের মুখেই শুনে নেব সেই রাস্তায় হাঁটার জন্য কিনা। আর শেষ কথা হলো, সঞ্চয়ের জন্য যোগ্য উপদেষ্টার পরামর্শ নিন। কিন্তু উপদেষ্টা যে পরামর্শটা দিচ্ছে, সেই পরামর্শ আপনার লক্ষ্য মেটাচ্ছে কিনা সেটার জানার জন্য নিজেও কিন্তু সঞ্চয়ের রাস্তাগুলো জেনে নিন। এবং সেই জন্যেই টাকাটক আনন্দবাজার.com এর এই প্ল্যাটফর্ম। আসুন আমরা আলোচনায় থাকি আমাদের সঞ্চয় ঘিরে যাবতীয় প্রশ্ন নিয়ে। নমস্কার।